1914 সালের 28 জুন ইউরোপের সবথেকে শক্তিশালী দেশ অস্ট্রিয়ার প্রিন্স নিজের স্ত্রীকে নিয়ে বসনিয়া সফরে গিয়েছিলেন। তিনি যখন একটি খোলা গাড়িতে চেপে যাচ্ছিলেন, রাস্তার পাশে সাধারণ মানুষ প্রিন্সকে অভিনন্দন জানানোর জন্য ভিড় জমিয়েছিল। ঠিক সেই সময় এক 19 বছরের যুবক ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে এসে হাতে পিস্তল নিয়ে প্রিন্স ও তার স্ত্রীকে লক্ষ্য করে গুলি চালায়। কয়েক মুহূর্তের মধ্যেই প্রিন্স ও তার স্ত্রী মৃত্যুর কোলে ঢুলে পড়ে। এই একটি মাত্র ঘটনা গোটা পৃথিবীকে এক বিশ্বযুদ্ধের মুখে ঠেলে দিয়েছিল। প্রায় 40 মিলিয়ন মানুষ এই যুদ্ধে প্রাণ হারিয়েছিলেন। এই বিশ্বযুদ্ধের কারণেই পরবর্তী কয়েক বছরে ইউরোপের নকশা সম্পূর্ণভাবে বদলে যায়। কিন্তু ওই 19 বছরের যুবকটি কে ছিলেন, আর কেনই বা সে এই নৃশংস কাজটি করেছিল? চলুন আজকের ভিডিওতে এই সব কিছুর শুরুটা কিভাবে হয়েছিল সেটাই আপনাদের জানাবো। আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আজ থেকে প্রায় 120 বছর আগে 19 শতকের শুরুর দিকে ইউরোপ ও এশিয়ার ম্যাপ দেখলে খুবই অচেনা মনে হয়। বর্তমান প্রজন্মের মানুষ হয়তো বিশ্বাসই করবে না যে আজ ইউরোপের কিছু দেশ এতটা উন্নত ও শক্তিশালী হয়ে উঠেছে, কিন্তু মাত্র 100 বছর আগে এই সমস্ত দেশের কোনো অস্তিত্বই ছিল না। 19 শতকের শুরুর দিকে এশিয়ায় সবথেকে শক্তিশালী ছিল রাশিয়ান এম্পায়ার এবং ইউরোপে রাজত্ব করত অটোমান এম্পায়ার ও অস্ট্রো হাঙ্গেরিয়ান এম্পায়ার। এই সময় ইউরোপের একটি গুরুত্বপূর্ণ দেশ হল বসনিয়া ও হার্জেগোভিনা। এখান থেকেই সমস্ত ঘটনার সূত্রপাত হয়েছিল। বসনিয়ার জনসংখ্যার অর্ধেক ছিল সার্বিয়ান সিরিলিক গোষ্ঠীর মানুষ, তাই তারা পার্শ্ববর্তী দেশ সার্বিয়ার সাথে পারস্পরিক সুসম্পর্ক বজায় রেখেছিল। 1908 সালে অস্ট্রিয়া ক্ষমতার বসে বসনিয়া ও হার্জেগোভিনা দখল করে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেয়। এরপর থেকেই বসনিয়া ও সার্বিয়ার মানুষের মধ্যে দূরত্ব বাড়তে শুরু করে। অস্ট্রিয়া বরাবরই চাইতো যে বসনিয়ার মতো সার্বিয়াকেও দখল করে তাদের নিয়ন্ত্রণে আনতে, কিন্তু সার্বিয়ার সাধারণ মানুষ কখনোই অস্ট্রিয়ার সাথে যুক্ত হতে চাইতো না। তারা চেয়েছিল বসনিয়া ও সার্বিয়া একত্রে মিলিত হয়ে একটি স্বাধীন রাষ্ট্র গঠন করতে, যার নাম হবে গ্রেটার সার্বিয়া বা যুগোস্লাভিয়া। কিন্তু অস্ট্রিয়ান এম্পায়ার কখনোই চাইতো না যে সার্বিয়া আরও বেশি শক্তিশালী হয়ে উঠুক। বসনিয়া ও সার্বিয়া এতটাও শক্তিশালী ছিল না যে অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে তারা স্বাধীন রাষ্ট্র গঠন করবে। অস্ট্রিয়া হয়তো সার্বিয়া আক্রমণ করতে পারত, কিন্তু রাশিয়ার কারণে এমনটা করেনি, কারণ রাশিয়া কখনোই চাইতো না অস্ট্রিয়া ইউরোপে সবথেকে শক্তিশালী হয়ে উঠুক। তাই অস্ট্রিয়া জার্মানির সাথে হাত মেলায়। অপরদিকে রাশিয়া ফ্রান্সের সাথে অ্যালায়েন্স গঠন করে। এরপর বসনিয়া ও সার্বিয়ার মানুষজন এক হয়ে অস্ট্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ করা শুরু করে। অস্ট্রিয়ার নিয়ন্ত্রণ থেকে দেশকে মুক্ত করার জন্য ইয়াং জেনারেশন ছোট ছোট গ্রুপ তৈরি করে, যেগুলো পরে এক বড় জঙ্গি সংগঠনে পরিণত হয়, যাদের একমাত্র লক্ষ্য ছিল যে কোনো অবস্থায় অস্ট্রিয়ার থেকে স্বাধীনতা লাভ করা। এই সময় 1911 সালে কর্নেল ড্রাগোটিন ডেমিট্রিজেভিকের নেতৃত্বে এক সন্ত্রাসী গ্রুপের জন্ম হয়, যার নাম ব্ল্যাক হ্যান্ড অর্গানাইজেশন। বসনিয়া ও সার্বিয়ার যুব সমাজকে প্রভাবিত করা হয় ব্ল্যাক হ্যান্ড অর্গানাইজেশনে যোগ দেওয়ার জন্য। প্রথম দিকে এই গ্রুপটি অস্ট্রিয়ার নিয়ন্ত্রণ থেকে মুক্ত হওয়ার জন্য প্রতিবাদ করা শুরু করে, কিন্তু খুব কম সময়ের মধ্যে ব্ল্যাক হ্যান্ড অর্গানাইজেশন এত বেশি শক্তিশালী হয়ে ওঠে যে গোপনে অস্ট্রিয়ার বিরুদ্ধে হামলার ষড়যন্ত্র করা শুরু করে। দুই দেশের সাধারণ মানুষও এই গ্রুপকে সমর্থন করত, কারণ বসনিয়া ও সার্বিয়া উভয় দেশই অস্ট্রিয়ার থেকে স্বাধীনতা চাইত। সম্পূর্ণ ঘটনাটি ভালোভাবে বোঝার জন্য অস্ট্রিয়ার রাজ পরিবারের ইতিহাস একটু জেনে রাখা দরকার। 1863 সালের 18ই ডিসেম্বর অস্ট্রিয়ার প্রিন্স আর্চডিউক ফ্রান্স ফার্ডিন্যান্ডের জন্ম হয়। তিনি খুব অল্প বয়সেই অস্ট্রো হাঙ্গেরিয়ান সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। অস্ট্রিয়ান রাজ পরিবারের সদস্য হওয়ার কারণে খুব অল্প বয়সেই সেনাবাহিনীতে তার পদোন্নতি হয়েছিল। মাত্র 14 বছর বয়সে লেফটেন্যান্ট, 27 বছর বয়সে কর্নেল ও 31 বছর বয়সে মেজর জেনারেলের পদে উত্তীর্ণ হয়েছিলেন। 1896 সালে যখন তার পিতা কার্ল লুডভিগ টাইফয়েড জ্বরে মারা যান, তখন তিনি অস্ট্রিয়ার সিংহাসনের সম্ভাব্য উত্তরাধিকারী হন। কিন্তু এখানেই এক সমস্যা দেখা দেয়। জানা যায় প্রিন্স ফার্ডিন্যান্ডের সাথে সোফি চটক নামের এক মহিলার প্রেমের সম্পর্ক রয়েছে, যিনি পেশায় অস্ট্রিয়ান রাজ পরিবারের রানী ইসাবেলার পরিচারিকা। এমন অবস্থায় প্রিন্স যখন ওই মহিলাকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করে, তখন রাজপরিবারে এক ধর্মযুদ্ধ লেগে যায়। কিন্তু প্রিন্সের জেদের কারণে 1899 সালে ফ্রান্স জোসেফ তাকে বিয়ের অনুমতি দেয়, কিন্তু একটি শর্ত থাকে যে তাদের বিবাহ মর্গানাইজড হবে।
মানে তাদের সন্তান কখনোই অস্ট্রিয়ার সিংহাসনে বসার অনুমতি পাবে না এবং প্রিন্সের স্ত্রী কখনোই রাজপরিবারের মর্যাদা ও সুযোগ সুবিধা ভোগ করতে পারবে না। 1900 সালের 1 জুলাই প্রিন্স ফ্রান্স ফার্ডিন্যান্ড ও সোফি চোটকের বিবাহ সম্পন্ন হয়। বিবাহের পর প্রিন্স অস্ট্রিয়ার সামরিক বাহিনীর কাজেই বেশি ব্যস্ত থাকতেন। তার নেতৃত্বে অস্ট্রিয়ার সেনাবাহিনী ও নৌবাহিনী আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে। 1908 সালের পরবর্তী সময়ে যখন বসনিয়া ও সার্বিয়ার মানুষজন অস্ট্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ করা শুরু করে, তখন তিনি ইউরোপের বাকি দেশগুলির সাথে কূটনীতিক সম্পর্ক মজবুত করার চেষ্টা করেন এবং জার্মানির সাথে জোট বেঁধে সার্বিয়া দখলের পরিকল্পনা করেন। তার এই পরিকল্পনার কথা ব্ল্যাক হ্যান্ড অর্গানাইজেশনের কানে পৌঁছায়, তাই তারা গোপনে প্রিন্সকে হত্যা করার ষড়যন্ত্র করা শুরু করে। কিন্তু এই কাজ অতটাও সহজ ছিল না। কোনো রকমভাবে ধরা পড়া মানেই মৃত্যুদণ্ড নিশ্চিত। এই সময় গ্যাব্রিলো প্রিন্সেপ নামের এক 19 বছরের যুবক নিজের জীবনের মায়া ত্যাগ করে এই কাজ করতে রাজি হয়। ওই যুবক ইয়ং বসনিয়া নামের এক ছাত্র বিপ্লবী দলের সদস্য ছিলেন, যার জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল যে কোনো প্রকারে অস্ট্রিয়ার থেকে স্বাধীনতা অর্জন করা। 1913 সালে বসনিয়ার গভর্নর জেনারেল প্রিন্স ফ্রান্স ফার্ডিন্যান্ডকে 1914 সালে বসনিয়ায় অনুষ্ঠিত এক সামরিক মহড়ায় যোগদান করার জন্য আমন্ত্রণ করেছিলেন। সামরিক মহড়ায় অংশ নেওয়ার পর প্রিন্স ও তার স্ত্রী বসনিয়ার সারায়েভোতে একটি রাষ্ট্রীয় জাদুঘর খোলার জন্য যাবার পরিকল্পনা করেছিলেন। 1914 সালের প্রথম দিকে প্রিন্সের বসনিয়া সফরের খবরটি স্থানীয় সংবাদপত্রে প্রকাশ করা হয়। এই খবরটি গ্যাব্রিলো প্রিন্সেপ তার এক সহকর্মী বন্ধু নেদেলজোকো ক্যাব্রিনোভিচকে দেখায়। তারা মনে করে প্রিন্সকে হত্যা করার এর থেকে ভালো সুযোগ আর হয়তো আসবে না। তারা আরও কয়েকজন বন্ধুর কাছে এই কাজের জন্য সাহায্য চেয়েছিল, যারা সবাই ছিল ইয়াং বসনিয়া দলের সদস্য। গ্যাব্রিলো প্রিন্সেপ তাদের এই চক্রান্তের কথা ব্ল্যাক হ্যান্ড অর্গানাইজেশনকে জানায়। ব্ল্যাক হ্যান্ড দলের নেতা ড্রাগোটিন ড্রেমিট্রিজেভিক তাদের এই পরিকল্পনাকে সমর্থন করে এবং তাদের সমস্ত রকম সহযোগিতা করার প্রস্তাব দেয়। অবশেষে গ্যাব্রিলো প্রিন্সেপ সহ 6 জনের একটি দল গঠন করা হয়। ব্ল্যাক হ্যান্ড দলের গোয়েন্দা কর্মকর্তা মেজর ট্যানকোসিচ তাদের হামলার প্রশিক্ষণ ও প্রয়োজনীয় অস্ত্র প্রদান করেছিল, যার মধ্যে ছিল 6টি হ্যান্ড গ্রেনেড, 4টি FN-1910 মডেলের পিস্তল, আত্মহত্যার জন্য সাইনাইড পিল। তাদের সবাইকে বসনিয়া প্রবেশ করার জন্য গোপন রাস্তার নকশা ও কিছু প্রয়োজনীয় অর্থ দেওয়া হয়েছিল। এই হামলাটি পরিচালনা করার সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল দানিলো ইলিচ নামের এক যুবককে। ক্যাব্রিনোভিচের বাবা বসনিয়ার পুলিশ বিভাগে কর্মরত ছিলেন, তাই সে খুব সহজেই প্রিন্সের বসনিয়া সফরের তারিখ ও কোন পথে প্রিন্স ভ্রমণ করবেন তা জেনে ফেলেছিল। 1914 সালের 28শে জুন রবিবার সেই মর্মান্তিক দিনটি এসে উপস্থিত হয়। প্রিন্স ও তার স্ত্রী সারাজেভো শহরের উদ্দেশ্যে রওনা দেন। সেই দিন প্রিন্সের সাথে মোট 6টি গাড়ি ছিল। প্রিন্সের সুরক্ষার জন্য বসনিয়ার মেয়র, পুলিশ প্রধান ও 60 জন পুলিশের একটি দল সাথেই ছিল। প্রিন্স ও তার স্ত্রী তৃতীয় গাড়িতে ছিলেন, যেটি ছিল একটি ওপেন স্পোর্টস কার। আনুমানিক সকাল 9:30টায় তাদের যাত্রা শুরু হয়। ওই 6 জন হামলাকারীর দল নির্ধারিত জায়গায় প্রিন্সের গাড়ি আসার জন্য অপেক্ষা করছিল। ওই 6 জন হামলাকারী সাধারণ মানুষের ভিড়ের মধ্যে একটি নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়েছিল। সকাল 10:10 নাগাদ যখন প্রিন্সের গাড়ি তাদের সামনে এসে পৌঁছায়, তখন প্রথম 2 জন যুবক কোনো কারণবশত বোমা ছুড়তে ব্যর্থ হয়। তৃতীয় স্থানে ছিল ক্যাব্রিনোভিচ। সে প্রিন্সের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে, কিন্তু বোমাটি গাড়ি থেকে রাস্তায় পড়ে যায়। তাই প্রিন্সের গাড়ির বদলে পরবর্তী গাড়ির সামনে বোমাটি বিস্ফোরিত হয়। ওই গাড়িতে থাকা পুলিশকর্মী ও ভিড়ের মধ্যে থাকা 20 জন সাধারণ মানুষ আহত হয়। সেই সময় ওই যুবক পকেট থেকে সাইনাইড পিল বের করে মুখে পুরে দেয় ও আত্মহত্যার চেষ্টায় রাস্তার পাশে মিলজাকা নদীতে ঝাঁপ দেয়। কিন্তু সাইনাইড পিলটি ছিল খুবই পুরনো, আর গ্রীষ্মকালে নদীর জল প্রায় ছিল না বললেই চলে। তাই সে আত্মহত্যা করতে ব্যর্থ হয়। পুলিশ কর্মীরা তাকে নদী থেকে তুলে গ্রেপ্তার করে। এমন অবস্থায় প্রিন্সের সুরক্ষার কারণে পুলিশ কর্তার নির্দেশে বাকি 5টি গাড়ি খুব দ্রুত গন্তব্যের দিকে এগিয়ে যায়। গাড়ির গতি বেশি থাকার কারণে ওই সময় আর হামলা করা সম্ভব হয়নি। সকাল 10:30 নাগাদ প্রিন্স গভর্নরের টাউন হলে পৌঁছায়, যেখানে প্রিন্সকে অভিনন্দন জানানোর জন্য একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রিন্স সেখানে পৌঁছে বসনিয়ার গভর্নরের কাছে অভিযোগ জানায় যে আপনি মনে হয় অতিথিকে বোমা দিয়ে স্বাগত জানান। গভর্নর খুবই লজ্জিত অবস্থায় প্রিন্সের কাছে ক্ষমা চেয়ে নেন। কিছুক্ষণ বিশ্রাম করার পর সকাল 10:45 নাগাদ প্রিন্স আহত পুলিশ কর্মীদের হসপিটালে দেখা করার সিদ্ধান্ত নেয়।
প্রিন্স ও তার স্ত্রী আবারও সেই একই মোটর গাড়িতে চেপে বসেন। গভর্নর পুলিশ কর্তাকে একটি আলাদা রাস্তার কথা বলেছিলেন, যে রাস্তায় ট্রাফিক খুবই কম, যাতে প্রিন্সের গাড়ি খুব সহজেই হসপিটালে পৌঁছাতে পারে। কিন্তু কোনো কারণবশত পুলিশ কর্মী প্রিন্সের গাড়ির ড্রাইভারকে রাস্তা পরিবর্তনের কথা জানাতে পারেনি। এরপর প্রিন্সের গাড়ি হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। যাবার পথে একটি নির্দিষ্ট জায়গায় প্রিন্সের গাড়িটি ভুল রাস্তায় ঢুকে পড়ে। এরপর ড্রাইভার যখন গাড়িটিকে রিভার্স করার চেষ্টা করে, দুর্ভাগ্যবশত ওই রাস্তার মোড়ে একটি কফি শপে অপেক্ষা করছিল গ্যাব্রিয়েলো প্রিন্সের। সে তখন কোনো কথা না ভেবে পকেট থেকে পিস্তল বের করে প্রিন্স ও তার স্ত্রীকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি লাগার সাথেই তারা দুজনেই অজ্ঞান হয়ে পড়ে। তাদের দ্রুত চিকিৎসার জন্য গভর্নরের বাসভবনে নিয়ে আসা হয়, কিন্তু পৌঁছানো মাত্রই প্রিন্স ও তার স্ত্রী 20 মিনিটের ব্যবধানে মারা যায়। এই ঘটনার পর গ্যাব্রিয়েলো প্রিন্সেপ সহ বাকি 4 জনকেও পুলিশ গ্রেপ্তার করে। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং প্রিন্স ও তার স্ত্রীকে খুনের অপরাধে বাকি 4 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। গ্যাব্রিয়েলো প্রিন্সেপ ও ক্যাব্রিনোভিচের বয়স 20 বছরের কম হওয়ার কারণে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয় না, বরং 20 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু তারা দুজনেই 1918 সালে কারাগারে থাকা অবস্থায় যক্ষা রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল। প্রিন্স ফার্ডিন্যান্ডের হত্যাকাণ্ডের জন্য অস্ট্রিয়া সম্পূর্ণরূপে সার্বিয়াকে দায়ী করে এবং 1 মাস সময় দেয় ঘটনার সঠিক তদন্ত করার জন্য। কিন্তু সার্বিয়া কোনো রকম সঠিক তথ্য প্রকাশ করতে পারেনি। তাই 1 মাস পর অস্ট্রিয়া সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই যুদ্ধে জার্মানি প্রথম থেকেই অস্ট্রিয়ার পক্ষে ছিল। অস্ট্রিয়াকে পরাস্ত করার জন্য রাশিয়া সার্বিয়ার পক্ষ নেয়। ফ্রান্স প্রথমে নিরপেক্ষ থাকলেও পরে রাশিয়ার পক্ষে দাঁড়ায়। রাশিয়া বরাবরই অটোম্যান সাম্রাজ্যকে দুর্বল করার চেষ্টা করত। তাই অটোম্যান সাম্রাজ্য জার্মানির পক্ষ নিয়ে যুদ্ধে প্রবেশ করে এবং অটোম্যান এম্পায়ারকে শেষ করার উদ্দেশ্যে ব্রিটেন ও ফ্রান্সের পক্ষ নেয়। পরবর্তীতে আমেরিকা ও জাপানও এই যুদ্ধে জড়িয়ে পড়ে। ইতিহাসবিদদের মতে প্রিন্সের গাড়ির ড্রাইভারের একটি ভুল গোটা পৃথিবীকে একটি বিশ্বযুদ্ধের মুখে ঠেলে দিয়েছিল। প্রায় 4 কোটি মানুষ এই যুদ্ধে প্রাণ হারিয়েছিল, আর এই যুদ্ধের কারণে গোটা পৃথিবীতে স্প্যানিশ ফ্লু নামক ভয়ঙ্কর মহামারী ছড়িয়ে পড়েছিল। এখানেই শেষ নয়, প্রথম বিশ্বযুদ্ধের শেষ পরিণতি আরও একটা বিশ্বযুদ্ধের সূচনা করেছিল। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিলাম, ধন্যবাদ।